পারমাণবিক বোমা নামটা শুনলে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? এক মুহূর্তে সবকিছু ধ্বংস, তাই না? কিন্তু আসল ভয়াবহতাটা শুরু হয় বিস্ফোরণের পরে। আজ আমরা সেই নীরব পরিণতির কথাই জানব। হ্যাঁ, আমাদের মনে যে ছবিটা ভাসে তা হলো মুহূর্তের মধ্যে একটা আস্ত শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়া। কিন্তু সত্যিটা হলো এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই আসল ভয়টা শুরু হয়। বিস্ফোরণের পর যারা বেঁচে যান তাদের জন্য শুরু হয় এক অন্য ধরনের লড়াই। এমন এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এই লড়াই যা চোখে দেখা যায় না, যা আক্রমণ করে একেবারে ভেতর থেকে। তাহলে চলুন আজ আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখি। প্রথমে আমরা জানব বিস্ফোরণের ঠিক পরের মুহূর্তে কি ঘটে। তারপর কথা বলবো সেই অদৃশ্য শত্রু রেডিয়েশন নিয়ে। দেখব কিভাবে মানুষের শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে, আর কিভাবে ক্যান্সারের দীর্ঘ ছায়া থেকে যায়। শুধু তাই নয়, এর প্রভাব কিন্তু এক প্রজন্মে শেষ হয় না। আর সবশেষে এই সব কিছুর বাস্তব ভয়াবহতা বুঝতে আমরা ফিরে তাকাবো হিরোশিমার দিকে। তো প্রথম অধ্যায়, বিস্ফোরণের ঠিক পরের মুহূর্ত। চলুন দেখি কিভাবে এক মুহূর্তের মধ্যে তিনটি আলাদা শক্তি সবকিছুকে তছনছ করে দেয়। ভাবুন তো, বিস্ফোরণের সাথে সাথেই তিনটা মারাত্মক আঘাত একসাথে আসে। প্রথমটা হলো মারাত্মক তাপ, যা শরীরকে পুড়িয়ে দেয়। দ্বিতীয়টা হলো প্রচণ্ড শক্তিশালী শকওয়েভ, যা তার পথে থাকা সবকিছু ভেঙে চুরমার করে দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো মারাত্মক রেডিয়েশন, এক অদৃশ্য ঘাতক। যারা কোনোভাবে ওই তাপ আর শকওয়েভ থেকে বেঁচে যান তাদের জন্য এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়, আর সেই যুদ্ধটা হয় তাদের নিজেদের শরীরের ভেতরেই। ডাক্তারি ভাষায় একে বলা হয় অ্যাকিউট রেডিয়েশন সিন্ড্রোম বা এআরএস। সোজা কথায়, খুব অল্প সময়ে অনেকটা রেডিয়েশনের শিকার হলে শরীর যে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, এটাই সেটা। আর এটাই শরীরের ভিতর থেকে ভেঙে পড়ার প্রথম ধাপ। এর প্রাথমিক লক্ষণগুলো শুনলেই এর ভয়াবহতা বোঝা যায়। বারবার বমি, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়া, মাথা ঘোরা আর ডায়রিয়া, এগুলোই হলো শরীরের প্রথম সতর্ক সংকেত যে ভেতর থেকে সবকিছু ভেঙে পড়তে শুরু করেছে। এই প্রাথমিক লক্ষণগুলোর পর কিন্তু স্বস্তি ফেরে না, বরং পরের কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে শরীরের এক ধীর গতির পতন। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং মনে হয় যেন একটা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় শরীর কিভাবে একটু একটু করে ভেঙে পড়ে। দেখুন, প্রথম সপ্তাহেই চুল পড়া শুরু হয়, যা কোষের ক্ষতির একটা স্পষ্ট লক্ষণ। পরের ২-৩ সপ্তাহে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউন সিস্টেম প্রায় পুরোটাই ভেঙে পড়ে। তখন সাধারণ কোনো সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আর পঞ্চম সপ্তাহের মধ্যে রক্তকণিকাগুলো ধ্বংস হতে শুরু করে, যার ফলে শরীর আর নিজেকে টিটিয়ে রাখার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। ভাবা যায়, এত কিছুর পরেও যদি কেউ বেঁচে যান, তার জন্য সবচেয়ে বিপজ্জনক পর্যায়টা হয়তো তখনও কয়েক বছর দূরে অপেক্ষা করছে। রেডিয়েশনের প্রভাব কিন্তু এখানেই শেষ হয় না। এটা বছরের পর বছর ধরে শরীরের ভেতরে লুকিয়ে থাকতে পারে, আর পরে ক্যান্সারের রূপ নিয়ে ফিরে আসে। বিশেষ করে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। মানে বিপদটা কিন্তু ৫ বা ১০ বছরে কেটে যায় না। এটা দশকের পর দশক ধরে বেঁচে থাকা মানুষগুলোর জীবনে এক নীরব হুমকি হয়ে থেকে যায়। আর এই ক্ষতির সবচেয়ে মর্মান্তিক দিকটা হলো, এটা শুধু একজন মানুষের মধ্যেই আটকে থাকে না, এটা বংশ পরম্পরায়ও ছড়িয়ে পড়তে পারে। এমনকি তাদেরও প্রভাবিত করতে পারে যারা সেই ঘটনার সময় সেখানে উপস্থিতি ছিল না। রেডিয়েশনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এটা মানুষের ডিএনএ বা জেনেটিক কোডকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে জন্মগত ত্রুটি বা অন্যান্য শারীরিক সমস্যা পরবর্তী প্রজন্মেও দেখা দেয়। এই যন্ত্রণা এক প্রজন্মে শেষ হয় না। এই সব কিছুর আসল মানবিক মূল্যটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে হিরোশিমা আর নাগাসাকির দিকে, বেঁচে যাওয়া মানুষদের বাস্তব অভিজ্ঞতার দিকে। তারা শুধু সেই একটা দিনের যুদ্ধ লড়েননি, তারা লড়াই করেছেন আজীবন ধরে চলার রোগ, ক্যান্সার আর এক অদৃশ্য যন্ত্রণার সাথে। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে এই সব তথ্যের পেছনে আসলে বাস্তব মানুষেরাই ছিলেন যারা এই কষ্ট ভোগ করেছেন। সুতরাং আজকের আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো, পারমাণবিক বোমা মানুষকে শুধু এক মুহূর্তে শেষ করে দেয় না। আসলে বিস্ফোরণটা তো শুধু শুরু। এরপর এটা ধীরে ধীরে বছরের পর বছর ধরে একটা শরীরকে, একটা ভবিষ্যৎকে, এমনকি একটা পুরো প্রজন্মকে শেষ করে দেয়।